আমরা শ্যামবাজার এবি স্কুলের স্টুডেন্ট। আমরা এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে কিরকম ভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে মডেল উপস্থাপন করেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডেল। এখানে আমরা দেখিয়েছি যে আজকে অর্থনৈতিক দিক থেকে বাজারে যে সমস্ত সফট ড্রিঙ্কস আমরা পেয়ে থাকি, যেমন মাতা, ফ্রুটি বা স্লাইস যাই হোক না কেন, সেগুলোর মধ্যে বলা থাকে যে ম্যাঙ্গো পাল্প ইউজ করা হয় বা অরেঞ্জ পাল্প ইউজ করা হয়, কিন্তু এর মধ্যে আর্টিফিশিয়ালি কালার ইউজ করা হয়। এর মধ্যে আমি একটা কম্পাউন্ড দেব। আর এখানে আমরা নিয়েছি অরিজিনাল অরেঞ্জ জুস। এই মাথা বা ফ্রুটির মধ্যে আমি এই কম্পাউন্ডটা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন কালারটা চলে গেল। ঠিক একইভাবে আমি এই অরিজিনাল অরেঞ্জ জুসের মধ্যে এই কম্পাউন্ডটা অ্যাড করব। এখানে দেখা যাচ্ছে যে কম্পাউন্ডটা অ্যাড করার পরেও কিন্তু কালার যায়নি। এখানে বলা হলেও ম্যাঙ্গো পাল্প ইউজ করছে, এটুকু বলা হলেও এর মধ্যে আসলে আর্টিফিশিয়ালি কালার ইউজ করা হয়। যেই কালারটা আমরা এখানে যেই কম্পাউন্ডটা ইউজ করেছি, এটা হচ্ছে একটা ডিটারজেন্ট। এটা হচ্ছে রিনের আলা। এর মধ্যে থাকা সোডিয়াম হাইপোক্লোরাইড নামে একটা কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ডের ক্লোরিন বলে যে মৌলটা রয়েছে, সেই ক্লোরিনটা এই কালারটা বা আর্টিফিশিয়াল কালারের জন্য যে দায়ী কম্পাউন্ড, সেটাকে অক্সিডাইজড বা জারণ ঘটাচ্ছে। এই জারণের ফলে কালারটা ব্লিচ হয়ে যাচ্ছে বা ফেড হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে যেহেতু এটা ন্যাচারাল জিনিস বা প্রাকৃতিক জিনিস, তাই এর মধ্যে থাকা অর্গানিক সাবস্টেন্স বা ক্যারোটিনয়েড নামক যে রঞ্জক, সেই রঞ্জক ক্লোরিনের থেকে বেশি অ্যাক্টিভেটেড হওয়ায় ক্লোরিন তাকে অক্সিডাইজ করতে পারছে না বা কালার যাচ্ছে না। যে এর মাধ্যমে আমরা এটা এইটুকুই বুঝিয়েছি যে আমরা যে সমস্ত সফট ড্রিঙ্কস ব্যবহার করি সেটা বর্তমানে একটা কমলা লেবুর দামের তুলনায় কিছুটা হলেও কম, কিন্তু এক্ষেত্রে আমাদের এগুলো গ্রহণযোগ্য হলেও খাদ্যোপযোগী নয়। এগুলো আমাদের দেহের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক বা হার্মফুল। বলি, আমরা শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। আমি দিয়া নায়েক। আর আমি সঞ্চিতা দাস। আজকে আমাদের মডেলের বিষয় হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য খাদ্য লবণ, সেটা। তো সেই মডেলটার সম্পর্কে যখন আমরা বলছি, সেখানে আমরা দৈনন্দিন জীবনে যে খাবার লবণটা আমরা সাধারণত ব্যবহার করছি, সেই মডেলটা সেখানে যখন আমরা এই খাবার লবণটাকে আমরা মাইক্রোস্কোপের মধ্যে ফেলছি, তখন সেটা স্ট্রাকচারটা কিছুটা এরকম আছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লবণ সাধারণত দুটি মৌলের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে ধাতু সোডিয়াম এবং অপরটি হচ্ছে অধাতু ক্লোরিন। তো আমরা যখন এইটার গঠনটা দেখবো, তখন দেখবো এই সোডিয়াম আর ক্লোরিন সরাসরি যুক্ত না হয়ে এটি দুটি আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ সোডিয়ামটি পরিণত হচ্ছে ক্যাটায়নে এবং ক্লোরিনটি পরিণত হচ্ছে অ্যানায়নে। তারপরে এরা যুক্ত হচ্ছে। তো এটাকে আমরা যখন একটা চার্টের মধ্যে দেখছি, তখন দেখছি যে সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, যার ফলে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকছে এবং সেই ইলেকট্রনটি ক্লোরিন যুক্ত করছে বলে সে তার শেষ কক্ষপথেও 8টি ইলেকট্রন হচ্ছে। এবং যেহেতু সোডিয়াম এই ইলেকট্রনটি ত্যাগ করছে, যার ফলে ওতে প্লাস হয়ে যাচ্ছে, Na প্লাস হচ্ছে এবং Cl মাইনাসে পরিণত হচ্ছে, কারণ সেই ইলেকট্রনটি গ্রহণ করছে। এবার আমরা যখন তার মেল্টিং পয়েন্টটা দেখবো, ওদের NaCl এর মেল্টিং পয়েন্টটা হচ্ছে 820 ডিগ্রি সেলসিয়াস, তবে এর অন্যান্য ভিন্ন মতো আছে। একইভাবে যদি বয়েলিং পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যখন এই নুনটাকে জলের মধ্যে দ্রবীভূত করছি, তখন এই Na+ এবং Cl- সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, মানে এই আয়নিক বন্ডগুলো ভেঙে যাচ্ছে। তো সেটাই আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো। এখানে আমরা একটা তড়িৎ দাঁত তৈরি করেছি এবং এখানে আমরা নুন মেশানো জলটা নিয়েছি। তো এই তড়িৎ দাঁতটার মাধ্যমে যখন আমরা এই ব্যাটারি থেকে কারেন্ট চালনা করব, তখন দেখতে পাবো এই একটা পেরেক থেকে হালকা বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হচ্ছে। এই গ্যাসটা হচ্ছে ক্লোরিন গ্যাস এবং এখানে কিছু দেখা যাচ্ছে না, তবে কিছুক্ষণ পরে এখানে সোডিয়ামের একটা পাতলা আস্তরণ, ধূসর আস্তরণ পড়তে দেখা যাবে। তবে যেহেতু আমরা এখানে বেশিক্ষণ ধরে তড়িৎ চালনা করছি না, তাই জন্য এখানে আস্তরণটা পড়ছে না। এবং এরপরে এই জলীয় দ্রবণ যে তড়িৎ পরিবহনও করতে পারে, অর্থাৎ NaCl জলীয় দ্রবণ যে তড়িৎ সুপরিবাহী, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছি। এখানে আমরা একটুখানি লবণ নিলাম, সেটাকে আমরা এই জলটার মধ্যে মেশালাম
মেশানোর পর আমরা এখানে যেহেতু এই সার্কিটটা ইনকমপ্লিট, আর এখানে একটা তার শুধুমাত্র এই পাখাটার সাথে যুক্ত করা আর একটা তার এখানে শুধু ব্যাটারিটার সাথে যুক্ত করা। এবার এখানে সার্কিটটা যেহেতু ইনকমপ্লিট, আমরা যদি এটাকে এর মধ্যে দিই তাহলে পাখাটা চলছে। এটার একটা কারণ হচ্ছে এখানে সার্কিটটা এটার মধ্যে কমপ্লিট হচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় যখন তড়িৎ পরিবহনে সক্ষম, এই জলটার মধ্যে দিয়ে সার্কিটটা কমপ্লিট হয়ে এটা এখানে পাখাটার মধ্যে যাচ্ছে, গিয়ে এটা পাখাটা ঘুরছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের মধ্যে। হাতে করে, হ্যাঁ হাতে করে হাতে আমি পারবো হয়ে না, গেছে। দেখাচ্ছি। 2 হাত দিয়ে কাট। ওটা করলো, ওটা ঠান্ডা দিয়ে চেঞ্জ হয়েছে। হ্যাঁ হয়েছে। আর একটু গরম করে নিন, তাহলে ভালো হবে। আপনি বসিয়ে দিন না, তাহলে বলতে না বলতে না, গরম বলছি গরম করে তারপর বসাবো, তাহলে ঠিক আছে। সুবিধা হয়, তোমারও বলতে সুবিধা। নাম বল। নমস্কার, আমি শ্যামবাজার এবি থেকে এসেছি। আমার নাম প্রীতিশ্রী দাস। আমরা এখানে আমাদের 11 ক্লাসের একাদশ শ্রেণীর পাঠ্য বইতে একটি চ্যাপ্টার পেয়ে থাকি, সেটা হলো ইকুইলিব্রিয়াম। সেখানে লাস অ্যাটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমরা এই মডেলটি তৈরি করেছি। এখানে আমরা একটি সলিউশন নিয়েছি। এখানে আমরা নিয়েছি কোবাল্ট ক্লোরাইড, তার সাথে আমরা জল মিক্স করে আমরা পাচ্ছি হালকা গোলাপি কালার। আমরা ওখানেও দেখতে পাচ্ছি একটি হালকা গোলাপি কালার আসছে। সেইটা আসবার পর আমরা আবার এই সলিউশনে এই ড্রপারের সাহায্যে কিছু ড্রপ HCl মিক্স করছি। সেইটা করবার পর আমরা পাচ্ছি ভায়োলেট কালার। ভায়োলেট কালারটি যখন আসছে তখন আমরা বলতে পারছি জিনিসটি আছে ইকুইলিব্রিয়াম স্টেটে, মানে সাম্যাবস্থা স্টেটে আছে। একটা কথা বলে রাখি, এটা একটি এন্ডোথার্মিক প্রসেস, মানে তাপগ্রাহী বিক্রিয়া। সেহেতু এটিকে যখন আমরা তাপ দিচ্ছি তখন এটির কালার চেঞ্জ হয়ে ডিপ কালারে পরিণত হচ্ছে আস্তে আস্তে, কারণ এটি সাম্যাবস্থা স্টেট থেকে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যখন ইকুয়েশনটা চলে যাচ্ছে আমরা পাবো গাঢ় নীল কালার বা ডিপ ব্লু কালার। সেটি পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানের কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এবার এইটিকে আমরা যখন এখানে নর্মাল টেম্পারেচারে ট্যাপ ওয়াটার নিয়েছি, এতে যখন আমরা কিছুক্ষণ ফ্লোট করে রাখবো জিনিসটিকে, এটির কালার চেঞ্জ হয়ে আবার আগের অবস্থায় চলে আসবে। যেহেতু এটি কোল্ড স্টেটে গিয়ে রিঅ্যাক্ট হয়ে আবার আগের স্টেটে ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে কালারটি আবার আগের স্টেটে ফিরে আসছে। এভাবেই আমরা ইকুইলিব্রিয়ামটাকে লোকের সবার কাছে যাতে ভালোভাবে তারা বুঝতে পারে, যেহেতু একটু হায়ার ক্লাসের জিনিস, সেহেতু সেটি বোঝাবার জন্য আমরা এই মডেলটি রিপ্রেজেন্ট করছি। আমার নাম সপ্তর্ষি নন্দী। আর অনেকে দেখবেন কুম্ভ মেলায় গেলে অনেক খবরে কাগজে দেখবেন বা নিউজে দেখবেন কুম্ভ মেলায় অনেক লোক পদপৃষ্ঠ হয়ে মারা গেছে। আপনি ধরুন কুম্ভ মেলায় গেছে, ঠিক আছে, আপনি দেখুন ধরুন এই লোকটি, ঠিক আছে, এবার আপনি কোনো হোঁচট খেলেন তো প্রত্যেকে মরে গেল, ঠিক আছে। এর কারণটা কি? যখন প্রত্যেকে পড়ছে তখন আপনার মাস্টার ট্রান্সফার হয়ে ভেলোসিটিতে কনভার্ট হচ্ছে, m1 v1 = m2 v2। এই ঘটনাতে এটাই বোঝা যায়। দেখুন পড়ছে সবাই এসে কি করে, সামনের দিকে দৌড়ায়। সামনের দিকে দৌড়ালে কি হয়, সবসময় স্পিডটা বেড়ে যায়। আপনি কাউকে স্পিড কেউ দৌড়াচ্ছে, সেই সময় আপনি কাউকে ঠেলে দিলেন, তাহলে খুব জোরে ছিটকে পড়বে। দেখুন যে সময় সবসময় কি করেছে, পাশে সরে যাওয়া হচ্ছে, পাশে সরলো তো পড়লো, তো এতজনের লোকে আপনি প্রাণও বাঁচাতে পারলেন, নিজেও বাঁচলেন। এইভাবে অনেক লোকের প্রাণও বাঁচানো সম্ভব, আমরা নিজেরও বাঁচা সম্ভব। আর একটা উপায় আছে, দেখুন এটা অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এবার আপনি পড়লো তো এদের কোনো এফেক্ট হলো না। দেখুন এর ফলে কি হয়, অনেক লোকের প্রাণ এরকম বাঁচানো সম্ভব। সামনে আছে তারাও বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। কিন্তু এরা যদি জ্বর শহর না রাখতো তো পড়ে যেত ওরা প্রত্যেকেই। এইভাবে এই প্রজেক্টটা দেখা সম্ভব। মানে পাশে আরো ভালো প্রজেক্ট। আমার নাম জয়দীপ পাল, আমি মাইন্ড ক্লাব থেকে এসেছি। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে আগরবাতি।
আপনারা যে মন্দিরে যান বা যে কোনো পূজা স্থানে বা বাড়িতে আমরা অনেক সময় যে ধূপটা জ্বালাই সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সেটা আপনারা জেনে থাকবেন, কেন তার মধ্যে যেসব মানে দূষিত গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে। বিজ্ঞানী যেটা আবিষ্কার করেছেন যে ওই একটা ধূপ ব্যবহারের ফলে যা ক্ষতি হয় সেটা কিন্তু প্রায় 4টে সিগারেট খাওয়ার সমান। তার জন্য আমরা এই আগরবাতি বানিয়েছি। একটা ধূপ জ্বালালে প্রথমে যেটা দিয়ে আগুন জ্বালাবার পর যে অল্প আলো তৈরি হয় সেটা আমরা এলইডির মাধ্যমে দিয়েছি। তার ফলে সুবিধা কি হচ্ছে, ওই আগুনটা আমাদের গায়ে লাগলে বা চোখে লাগলে পুড়ে যেতে পারতো, ক্ষতি হতে পারতো, কিন্তু এলইডি নিয়ে কাজ করলে বুঝতেই পারবেন যে ওটাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না। এবারে দেখুন ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে একটা ট্যাঙ্কের মধ্যে একটু জল দেওয়া আছে, সেই জলটার এটা হচ্ছে ভেপার। সুতরাং জলীয় বাষ্পের মধ্যে CO2 CO এরকম কোনো ক্ষতিকারক গ্যাস নেই যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে। এর মধ্যে অল্প একটুখানি আতর দেওয়া আছে, তার মাধ্যমে সেই গন্ধটা তৈরি হচ্ছে যেটা আমরা ধূপ দেয়। আর আমরা যদি অল্প একটুখানি গ্লিসারিন দিয়ে দিই, যারা মানে পার্লারে যায় তারা জানবে যে প্রথমে আমাদের গ্লিসারিনের ভেপার দিয়ে পুরোটা ওয়াশ করানো হয়, তারপরে যে কোনো কেমিক্যাল যে কোনো জিনিস আমাদের দেওয়া হয়। তো সেই গ্লিসারিনের ভেপারটা যদি আমরা এখানে ইউজ করি বুঝতেই পারছি না সেটা ত্বকের জন্য কতটা ভালো হবে। তো একটা ধূপের যা যা সমস্যা সব আমরা এখানে বন্ধ করেছি এবং তার সঙ্গে আরো অনেক সুবিধা আমরা এখানে যোগ করেছি। এত সুবিধা দেওয়া হচ্ছে, তারপর যদি সেটা মানুষ ব্যবহার না করে তারা ডাক্তারের কাছে যাবে, কোনো সমস্যা হলে ডাক্তার সারিয়ে দেবেন, তারা আবার মন্দিরে যাবে, আবার সমস্যা হবে। এরকম সার্কেলের মধ্যে মানুষের কিন্তু ক্রমশ দারিদ্র বাড়তে থাকবে, ডাক্তার বা পুরোহিত তারা কিন্তু ক্রমশ বড় লোক হতে থাকবে। বিষয়টা হচ্ছে ধূপ জ্বালাটা যদি ধর্মীয় অর্থে হয়ে থাকে তার বিকল্প তো এটা কখনোই হবে না লোকের কাছে। কারণ ধর্ম আস্থা ওটা আলাদা জায়গা আর এই প্রযুক্তি আলাদা জায়গা। না, আমরা তো প্রযুক্তি ব্যবহার করি, বিকল্প ধূপই বের করতে হবে। ধূপটা জ্বালার কারণে আগুনটাকে পবিত্র হিসেবে ধরা হয়। এখানে তো আগুন জ্বলছে না, লোকে এটা গ্রহণ করবে না। এবারে দেখুন, আমরা যতটা চেষ্টা করেছি মানুষকে যতটা সচেতন করে তাদেরকে যাতে কোনো ক্ষতি না হয়। এবার যদি মানুষ যদি নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনে সেক্ষেত্রে তো আমাদের কোনো হাত নেই। বিজ্ঞান চেষ্টা করে যতটা কুসংস্কারকে বন্ধ করে যতটা মানুষের জন্য ভালো করা যায়, কিন্তু মানুষ যদি ব্যবহার করে সেক্ষেত্রে তো এক্ষেত্রে এটা বলা যেতে পারে ধূপ জ্বালবেন না, কিন্তু হ্যাঁ, ধূপের বিকল্প লোকে এটা কেন নেবে? কারণ আমরা ধূপের যা যা জিনিস সেখানে দিয়েছি এবং আমরা চেষ্টা করছি এটাকে আরো ছোট করার। ধর্মীয় বিশ্বাসের সাথে এটা মেলে না। কেন? প্রযুক্তিটা ধর্মীয় বিশ্বাসের সাথে মিলে, যে বললাম আগুনটা পবিত্র জিনিস, এখানে আগুন নেই। আর যখন পুজো আর্চা করছে সেখানে পবিত্রতা বজায় রাখাটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কোথায় কিভাবে তৈরি হয়েছে সেটা লোকে যারা ধর্মীয় বিশ্বাসী তারা এটা কেন নেই, তারা আগুনের ধোঁয়াই চাইবে। আগুনের ধোঁয়াটা প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে। হ্যাঁ অবশ্যই। প্রাচীন যুগে ওটাকে পবিত্র মানা হতো, এখানে ওসব কিছু নেই। হ্যাঁ, আমরা পবিত্রতা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যারা এইসব ব্যাপারে এত বিশ্বাসী, যারা এত এইসব ব্যাপার নিয়ে মেতে থাকে না, তারা মানে যারা এটা ব্যবহার করবে না, আমি বলছি না এটা ব্যবহার করতে, কিন্তু যারা ব্যবহার করবে না তাদের তো সেটা সমস্যা হবেই। কেননা আমরা দেখেছি, আমার নিজের চোখের সামনে একজনের চোখে সেটা ঢুকে গেছিল এবং তার চোখে মানে অনেক সমস্যা দেখা যাচ্ছে। আমি সেটা নিজের চোখে দেখেছি বলে আমি বলতে পারছি। এবং আমি মানে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন যেক্ষেত্রে মানুষের আরো সমস্যা দেখা দিচ্ছে। এবার সুতরাং যে মানুষ এটা ব্যবহার করবে না, যারা শুধুমাত্র ওই ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কাজের দিকে থাকবে, তারা তো মানে বিজ্ঞানে অনেক চেষ্টা করছে বিজ্ঞানীরা বোঝাবার, যারা একদম মানে বুঝতে চাইছে না, যারা ইচ্ছা নেই বোঝবার, তাদের তো জন্য আমাদের তো কিছু হাত নেই। আমরা চেষ্টা করছি মানুষের সুবিধা করার, মানুষকে মানে ভালো রাখার, কিন্তু মানুষ যদি ব্যবহার না করে সেক্ষেত্রে আমাদের কিছু হাত নেই।